আমি আলোচনা করব ক্লাস 10 এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। যে তোমরা আগেই শিখে এসছো আমাদের আয়নীয় যৌগ কাদের বলে। আয়নীয় যৌগ ওখানে তোমরা পড়েছো, আর ঠিক আগের চ্যাপ্টারে আমি আগের ক্লাসে পড়িয়েছি তোমাদের আয়নীয় যৌগ যারা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহন করে, সেইটা আমরা একটু ঝালিয়ে নেব। দেখা যাক, যেমন এমন একটি বিকারে একটি আয়নীয় যৌগ তোমরা নাও, জলে দ্রবীভূত অবস্থায় নাও, দুটো গ্রাফাইট তড়িৎদ্বার নিতে পারো বা অন্য কোনো তড়িৎদ্বারও নিতে পারো। এরকম পাত, জাস্ট গ্রাফাইটের পাত, সেটি সঙ্গে ব্যাটারি, একটি লাইট এবং চাবি শ্রেণী সমবায়ে যুক্ত করো। এবার তোমরা যদি চাবি অন করো দেখবে আলোটি জ্বলছে। যদি এখানে তুমি তড়িৎদ্বৈতী যৌগ নাও, যেমন NaCl নাও, KCl নাও, দেখবে এখানে এই লাইটটি জ্বলছে চাবি অন করলে। এবার তোমরা যদি গ্লুকোজ নাও, তোমরা যদি চিনি নাও, তা এখানে জলীয় দ্রবণে চিনি নাও বা গ্লুকোজ নাও, তাহলে দেখবে লাইটটি জ্বলবে না। হ্যাঁ, এবার তোমরা আরেকটু চেঞ্জ করো। এখানে যদি তোমরা অ্যাসিটিক অ্যাসিড নাও, দেখবে লাইট কম জ্বলবে, উজ্জ্বলতা একটু কম হবে। তা এইখানে আমি তাহলে এই পরীক্ষাটার সাহায্যে আমি সিদ্ধান্তে আসতে পারি যে আয়নীয় যৌগ যেমন তোমার NaOH, NaCl, KCl এরা তড়িৎ পরিবহন করে, নিশ্চয়ই তড়িৎ পরিবহন হচ্ছে, না হলে এই লাইটটা জ্বলবে না। আর এইখানে যদি তোমরা গ্লুকোজ বা সুক্রোজ এই জাতীয় যৌগ, সমযোজী যৌগগুলো নাও, তাহলে কিন্তু তড়িৎ পরিবাহিত তোমার হবে না। HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা তড়িৎ পরিবহন করে, আমি ঠিক আগের ক্লাসে তোমাদের বলেছি, আলোচনা করেছি। আচ্ছা, এবার এই যৌগগুলোর তড়িৎ পরিবহনের ধরন অনুযায়ী, মানে যারা ওই তড়িৎ পরিবহন করে ধরন অনুযায়ী তাদের দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করে আয়নে ভাঙে তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য যৌগ। তাদের দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যখন আমরা আলোটা খুব উজ্জ্বলতা বেশি পাবো, মানে সম্পূর্ণভাবে এরা আয়নিত হয়ে যায়। NaCl, KCl, NaOH, KOH, HCl, H2SO অ্যাসিড, NaOH, KOH ক্ষার, NaCl, KCl লবণ, এরা সম্পূর্ণ রূপে আয়নিত হয়ে যায়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এরা নাও, এরা খুব কম পরিমাণে আয়নিত হবে। এরা সবই অ্যাসিড, জৈব অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এরা সব ক্ষার, মৃদু ক্ষার, এরা খুব কম পরিমাণে OH আয়ন দেবে। আচ্ছা, এবার তড়িৎ কিভাবে পরিবাহিত হয়, আমরা আলোচনা করব। দেখি, যদি তোমরা NaCl কে নাও, তাহলে তোমরা জানো যে তড়িৎদ্বৈতী যৌগগুলি আয়নে ভেঙে যায়। NaCl, গলিত NaCl নিলে তাহলে আয়নে ভাঙবে, Na+Cl-। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই যে Na+, এই যে Cl-, এরা সব আয়ন। যদি সে পজিটিভ আধান থাকে দেখো লাইক ক্যাটায়ন, তার উপরে যদি নেগেটিভ আধান থাকে তাকে বলা হয় অ্যানায়ন। তা এই জলীয় দ্রবণে ক্যাটায়ন অ্যানায়ন সবগুলোই থাকবে Na+। এটা জলীয় দ্রবণ নিতে হবে না তোমাদের, তোমরা গলিতই নাও। যদি NaCl নাও তাহলে ক্যাটায়ন গুলো কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে জলীয় দ্রবণে। Cl- কোন দিকে যাবে? অ্যানোডের দিকে। তাহলে এই আয়নগুলো সঞ্চরণশীল হয়ে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তড়িৎ পরিবহন করবে। এখানে কিন্তু মনে রাখবে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, এখানে আয়নগুলো তড়িৎ পরিবহন করে। তা নিশ্চয়ই গ্লুকোজ বা সুক্রোজের দ্রবণ তড়িৎ পরিবহন করছে না, তার মানে ওটা আয়নে ভাঙছে না, এটা মনে রাখবে। তাই এরকম প্রশ্ন মাধ্যমিকে আসে যে গ্লুকোজ তড়িৎ পরিবহন করে না কিন্তু NaCl তড়িৎ পরিবহন করে, কারণ কি? তাহলে তোমাদের এই আয়নীয় ব্যাখ্যাটা দিতে হবে। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আমি একটা আসি
ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে, মানে যে তড়িৎদ্বারটি নেগেটিভ তড়িৎ বহন করে তাকে বলা হয় ক্যাথোড, অর্থাৎ যার দিকে ক্যাটায়ন গুলো ছুটে যায়। হ্যাঁ, এবং ব্যাটারির পজিটিভ মেরুর দিকে যে তড়িৎদ্বারটি যুক্ত হয়, পজিটিভ মেরুর সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। নেগেটিভ আয়নগুলো সেদিকে ছুটে যাবে। এটা কখনোই গুলিয়ে ফেলবে না ক্যাথোড মানে পজিটিভ তড়িৎ। ক্যাথোডের তড়িৎ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ বলে পজিটিভ আধানগুলো সেদিকে আকৃষ্ট হবে। আর অ্যানোডের তড়িৎ অবশ্যই পজিটিভ, তাহলে এই নেগেটিভ আধানগুলো সেদিকে আকৃষ্ট হবে। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, আর টোটাল এই যে সিস্টেম যেখানে তড়িৎ আমরা বিশ্লেষণ করি, এই ঘটনা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। আচ্ছা, যাই হোক, এবার আমরা তড়িৎ বিশ্লেষণে আসবো। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ মানে এই যে আমরা তড়িৎ চালনা যদি করি, তড়িৎ যারা তড়িৎ বিশ্লেষী যৌগ তাদের মধ্যে যদি তড়িৎ চালনা করি, তাহলে সেই যৌগগুলো ভেঙে গিয়ে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হয়ে নতুন পদার্থ উৎপন্ন করবে, সেই ঘটনাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। যেমন আমি যদি NaCl এর গলিত দ্রবণ নিই, NaCl এর গলিত দ্রবণ, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ তাহলে একটি রাসায়নিক প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া। হ্যাঁ, এখানে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হয়। তাহলে এই যে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে গেল, তাহলে এখানে কি উৎপন্ন হবে, কি ঘটবে ক্যাথোডে? ক্যাথোডে তাহলে গিয়ে ওরা Na+ গিয়ে ইলেকট্রন গ্রহণ করে Na সোডিয়ামে পরিণত হবে। আর অ্যানোডে Cl- গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। তাই দুটো Cl- দুটো ইলেকট্রন ত্যাগ করে 2Cl কেন করলাম? কারণ এটি Cl2 গ্যাসে পরিণত হবে। এবং সবসময় তোমরা ইলেকট্রন বিন্যাস সমতা বিধান করে লিখবে, যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন গৃহীত হবে, অর্থাৎ ইলেকট্রন কিন্তু সমতা থাকবে। এখানে ইলেকট্রন বেশি হয়ে যায় না, কম হয়ে যায় না। ক্যাথোডে তাহলে সোডিয়াম উৎপন্ন হলো, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো। তা দেখতেই পাচ্ছ নতুন ধরনের পদার্থ উৎপন্ন হলো। তাহলে এটি নতুন ধরনের পদার্থ উৎপন্ন করলো এবং তড়িৎ পরিবহন হচ্ছে। এই ঘটনাটা নতুন ধরনের পদার্থ উৎপন্ন হয়, তড়িৎ চালনা করে নতুন ধরনের পদার্থ উৎপন্ন করছি, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, এবার এইখানে আমরা চলে আসি, এই যে অনেক সময় আসে তড়িৎ বিশ্লেষণ পদার্থ তড়িৎ পরিবহন করে, ধাতু তড়িৎ পরিবহন করে, এদের পার্থক্য কোথায়? ধাতু দেখো, ধাতু কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষী পদার্থগুলি কি? জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায়। আর ধাতুর তড়িৎ পরিবহন ক্ষমতা এই তড়িৎ বিশ্লেষী পদার্থের তুলনায় অনেক অনেক গুণ বেশি। হ্যাঁ, এবং ধাতু সর্বদা ইলেকট্রনের দ্বারা তড়িৎ পরিবহন করে, আর এরা কিন্তু অ্যানায়ন বা ক্যাটায়নের দ্বারা তড়িৎ পরিবহন করে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলেও নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, এবার আমরা জলের তড়িৎ বিশ্লেষণে চলে আসি। জলের তড়িৎ বিশ্লেষণ, জল কিন্তু বিশুদ্ধ অবস্থায় খুব কম পরিমাণে আয়নিত হয়। বিশুদ্ধ অবস্থায় জল তড়িৎ পরিবহন করে না। জলে যদি সামান্য তোমরা অ্যাসিড বা ক্ষার বা লবণ মিশিয়ে দাও, তাহলে জল পর্যাপ্ত পরিমাণে আয়ন উৎপন্ন করে, H+ OH- আয়ন উৎপন্ন করে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে H+ কোথায় যাবে? ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে H+ যাবে, গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে H। আচ্ছা, এই H থেকে H2 হবে, এই ব্যালেন্সটা আমি পরে করছি। আচ্ছা, অ্যানোডে কি হবে? অ্যানোডে OH- যাবে, ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে OH মূলক ভেঙে অক্সিজেন ও জল উৎপন্ন হবে। আচ্ছা, এটা যদি আমি ব্যালেন্স করি, তাহলে এখানে 4OH লাগবে, -4OH আর 2H2O, দেখো ব্যালেন্স হয়েছে।
তাহলে 4টে OH মাইনাস হলে 4টি ইলেকট্রন বর্জিত হবে, 4টি ইলেকট্রন বর্জিত হলে এ 4টি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 4টি H প্লাস লাগবে, 4টি H হবে 2H2। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে কি হলো, অ্যানোডে অক্সিজেন গ্যাস, এটি একটি গ্যাস অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এবং আরেকটি লক্ষণীয়, দেখো অ্যানোডে 1 অণু অক্সিজেন গ্যাস হলো, ক্যাথোডে 2 অণু হাইড্রোজেন গ্যাস হলো। অর্থাৎ সেই হিসাবে তোমরা বলতে পারবে যে এখানে 1 মোল অক্সিজেন, এখানে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। এবং তোমাদের আমি আয়তন ও মোলের ধারণার ওখানে বলেছি আগে, পূর্ববর্তী ক্লাসে বলেছি যে 1 মোলের আয়তন হয় 22.4 লিটার, 2 মোলের আয়তন হবে 2 × 22.4 লিটার। অর্থাৎ যাই হোক, এখানে 1 মোল হোক বা যাই মোল যে পরিমাণই হোক, যে পরিমাণ অক্সিজেন গ্যাস হবে তার দ্বিগুণ আয়তনের হাইড্রোজেন গ্যাস হবে। আমি এখানে দেখিয়েছি যে অক্সিজেন গ্যাসের পরিমাণটা দেখো, যেটা তার প্রায় ডবল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। হ্যাঁ, এইরকম ছোট ছোট প্রশ্ন খুব আসে যে অ্যানোড এবং ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলি কি কি, তাদের আয়তনের অনুপাত কি কি হবে। বা আরো ছোট ক্লাসের প্রশ্ন আসতো, এখানেও দিতে পারে যে ওটি যে অক্সিজেনই ছিল তুমি কিভাবে প্রমাণ করবে, ওটি যে হাইড্রোজেনই ছিল তুমি কিভাবে প্রমাণ করবে। এগুলো তোমরা করেছো যে জ্বলন্ত পাত্রটি কি ওই গ্যাস জারে ওই গ্যাসের মধ্যে চালনা করলে অক্সিজেন গ্যাসে আরো উজ্জ্বল শিখা জ্বলবে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে নিভে যাবে, গ্যাসটি জ্বলতে থাকবে। এগুলো তোমরা করেছো। তারা এই সমস্ত জিনিস তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, করে তোমরা বুঝে বুঝে এটা পড়বে। আমি ঠিক পরের অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।